মিথি, তোদের মাঝে ঝামেলা হয়েছে আবার কাল রাতে, তাই তুই এইসব বলছিস? তুই আদ্রকে চড়ও মেরেছিলি কাল মিথি, এটা কি সত্যি? আমি এটা বিশ্বাস করিনি। মিথি তাকালো নীরব চাহনিতে। কেন বিশ্বাস করেনি? কেন? মিথির কি সারা জীবন কেবল আঘাত পেয়ে যাওয়াই উচিত? মার খাওয়া উচিত? ওর নিজের পাল্টা মার দেওয়া কি অবিশ্বাস্য? কেন ফুপির এত বিশ্বাস যে সে তার ছেলের গায়ে হাত ওঠাবে না? মিথি ছোট শ্বাস ফেলে, অতঃপর একটা হাসি মিশিয়ে বলল, ফুপি, এই সমাজে ছেলেরা মেয়েদের গায়ে হাত তুললে কোনো অপরাধ হয় না, তাই না? মেরে জখম করে ফেললেও কিচ্ছু হয় না। এমনকি স্বামীরা বউকে খুন করে ফেললেও এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? অহরহ ঘটছে। অথচ মেয়েরা তার স্বামীর গায়ে হাত তুললেই বিষয়টা বিস্ময়কর, আশ্চর্যজনক পাপ, চরম পাপ। এমনটা হয় নাকি? এইটুকু বলেই মিথি চুপ করলো। অতঃপর আবারও আদ্রের মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কাল রাতে আমি চড় মেরেছি তোমার ছেলের গায়ে। বিনা কারণে নিশ্চয়ই মারবো না ফুপি। এই যে তোমার চোখে মুখে এই অসহায়ত্ব, তোমার চোখে মুখে এই চড় মারার বিষয়টা নিয়ে অবিশ্বাস, এটাই বলে দিচ্ছে তুমি কখনো চাওনি তোমার ছেলের গায়ে কেউ হাত ওঠাক, তাও আবার আমার মতো একটা সাধারণ মেয়ে। মুখে না বললেও বোঝা যাচ্ছে তুমি এতে খুশি হওনি। আসলে কি জানো তো ফুপি, মেয়েরা মা হবার পর সবার আগে মাতৃত্বকেই অগ্রাধিকার দেয়, নিজের নারীত্বকে না। নয়তো একজন নারী হয়ে তুমি অন্য নারীর দিকটা ভাবতে ভেবেছ? ভাবনি। কারণ আদ্র তোমারই ছেলে, তোমারই সন্তান। জানো ফুপি, তুমি যেমন তোমার সন্তানকে ভালোবাসো, আমিও ওভাবেই আমার সন্তানকে অনুভব করি ফুপি, ভালোবাসি। তবুও বলবে তাকে শেষ করার চেষ্টা করা লোকটার সাথে সংসার করতে? সেই লোকটাকে চড় মেরে ভুল করেছি, এটাই তো বলবে। আদ্রর মা সবটা শুনল, অতঃপর মিথিকেও বলার মতো করে কিছুই পেল না যেন। ছোট শ্বাস ফেলে অনেকটা সময় পর মিথিকে বোঝানোর ভঙ্গিতে উনি আবারও বললেন, মিথি, আর একটু সময় নে। তুই রাগের মাথায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছিস লক্ষ্মী। ভাব একবার, তোর সন্তান, তোর বাচ্চা। জানি তো আমি তুই ভালোবাসিস, কিন্তু তুই ওকে একা বড় করবি? ওর বাবার প্রয়োজন পড়বে না মিথি? সমাজ মেয়েদের মাতৃত্বকে মেয়েদের দুর্বলতা বানায়। এই যে তার প্রমাণ। একটা সন্তান হলেই ওই সংসারে হাজারটা অত্যাচারের পরে ওর টিকে থাকতে হবে। কারণ কি? কারণ তার সন্তানের বাবা ওই লোকটাই, ওই নিকৃষ্ট লোকটাই। মিথি হাসে, বলে, পড়বে না। ও বাবা ছাড়াই বড় হবে। পৃথিবীতে কত সন্তানই তো বাবা ছাড়া বড় হয়, তুমি দেখোনি ফুপি? তুই যাই বলিস, দিন শেষে ও বাবা বলে আদ্রকেই তো জানবে। ওর ইচ্ছে হবে না বাবার সাথে ঘুরতে, বাবার কোলে উঠতে? ওকে বাবার আদর থেকে বঞ্চিত করবি? মিথি এবারে আত্মবিশ্বাসের সঙ্গেই উত্তর করলো, ওর বাবার আদরের প্রয়োজন পড়বে না ফুপি। ওকে ওর আম্মুই এত ভালোবাসবে যে ও কখনো বাবার অভাব বোধ করবে না। মিথি, আমার ছেলেটা অন্যায় করেছে, মানছি তো আমি। একটুও সময় তো ওকে দে শুধরানোর, প্লিজ। মিথির আর কথা শুনতে ইচ্ছে হলো না। এই যে শুধরানোর কথা বলল না, কি শুধরাবে আদ্র নিজেকে? যদিও শুধরায়ও, আদ্র কখনো পারবে নিজের সন্তানের দিকে চোখ তুলে চাইতে? পারবে যে সন্তানকে অস্বীকার করেছে সেই সন্তানের সামনে দাঁড়াতে? মিথি শুধু শুধালো, আমি তোমায় ভুল বলছি না পুপি, তবে আমার জায়গায় তুমি থাকলে কি করতে তাই ভেবে বলো না হয়। এইটুকু বলেই মিথি পা বাড়াতে নিল। আদ্রর মা তড়িঘড়ি করে এবারে বলল, দাঁড়া, খেয়ে যা। মিথি তবুও দাঁড়ালো না। না পেরে আদ্রর মা হাতটা টেনে ধরেই বলল, খেয়ে যা মিথি, রাগ দেখাচ্ছিস আমার সাথে? আমার অতটুকু যোগ্যতা নেই ফুপি। অতঃপর মিথি ফুপির থেকে খাবার নিল, বসে মুখে খাবার তুলতে নিল, অথচ ইচ্ছে এলো না খাওয়ার। তবুও যেটুকু ও খেলো
কর্তা মুহূর্তেই উগলে আসতে চাইল। না পেরে মিথিকে দ্রুতই দৌড়াতে হলো বেসিংয়ে। পেট উগলে আসা বমিটা বেরিয়ে আসতেই সোফায় বসে থাকা আদ্রর দাদি মুখ চোখ কুঁচকে বলে উঠল, কার না কার বাচ্চা পেটে নিয়ে পেট উগলে আসা বমিটা বেরিয়ে আসতেই সোফায় বসে থাকা আদ্রর দাদি মুখ চোখ কুঁচকে বলে উঠল, কার না কার বাচ্চা পেটে রেখে দিনে 13 বার খালি বমিই করতেছে। মাঝখানে আমার নাতির কপালটা পড়লো এই মাইয়াডার জন্য। মিথি শুনল নীরবে, মুখ চোখে পানি দিয়ে পুনরায় আবারও ফিরে এলো। এই যে সমাজের সাধারণ মানুষরা পুরুষের কথাকে এতটা গুরুত্ব দেয়, মেয়েদের কথাকে কেন গুরুত্ব দেয় না, কেন ভাবে না মেয়েরাও সত্যি বলতে পারে? মিথি ব্যাগপত্র সব গোছালো। ফুপির সাথে কথা বলেও যখন কোনো লাভ হলো না, তখন নিজে থেকে সিদ্ধান্তে অটল থাকলো। রুম থেকে তার জামা কাপড়ের ব্যাগগুলো বের করতে নিতেই আদ্র এলো। ভুরু কুঁচকে মিথির দিকে তাকিয়ে থেকে শুধালো, ব্যাগপত্র গুছিয়ে কাঁধে অপবাদ নিয়ে পালিয়ে যাচ্ছিস নাকি মিথি? নাকি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিস, কোনটা? মিথি তাকালো, তাচ্ছিল্য নিয়ে হেসে বলে উঠল, অপবাদ? আদ্র জানেন, আপনি একদিন এই অপবাদের জন্য খুব করে পস্তাবেন। একটা কথা জানেন তো, এই পৃথিবীতে আপনি কাউকে যেমন আঘাত উপহার দিবেন, ঠিক তেমনই কোথাও না কোথাও কেউ না কেউ আপনাকেও ঠিক এইরকমই আঘাতটা উপহার দিবে। শুধু সময়ের অপেক্ষা। নিজের 3 কবুল বলা স্ত্রীকে যেখানে পরপুরুষের সাথে জড়িয়েছে আদ্র, নিজের সন্তানকে অন্যের সন্তান বলে দাবি রেখেছে, সবটা জেনেও সেখানে আদ্রর মুখে কোনো অনুশোচনার ছায়া দেখা গেল না মিথির কথা শুনে। ও বিশ্বাস করে না ওর এই কাজের জন্য ও ফল পেতে পারে বলে। একদিন আফসোস করবে, এটাও যেন ওর কাছে হাস্যকর। আদ্রর মুখে কতটা দম্ভ, একটা মেয়ের জীবন শেষ করেও। আদ্র ঠোঁট এলিয়ে হাসল, ব্যঙ্গ করে বলল, সেই সময়টা কখনো আসবে না মিথি, যখন আমি আফসোস করব। আমি বরং বেঁচে যাচ্ছি, তুই চলে গেলে আমার পথটা ক্লিয়ার। আরামে মুহুকে নিয়ে সংসার করতে পারবো মিহি। আর ইস, আগে জানলে আমি প্রেগনেন্সির এই টোপটা ইউজ করে তোর চরিত্রে দোষ দিতাম। অথচ শুরুর দিকে আমি তোর এই প্রেগনেন্সিকে কি ভয় পেয়ে গেলাম। ভাবলাম মহু জেনে যায় যদি, জেনে গেলেই তো বুঝে যাবে যে আমি তোর সাথে ফিজিক্যালি ইনভলভড ছিলাম। অথচ হলো উল্টোটা, তোকেই এখন চলে যেতে হচ্ছে। আসলে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে বল। মিথির ঘৃণা লাগে এই পুরুষটার কথা শুনতে, এই পুরুষটার দিকে তাকাতেও ঘৃণা হয়। অথচ রূপের দিক দিয়ে এই পুরুষটা কতটাই সুদর্শন, তাকালেই চোখ জুড়িয়ে যায় এমন সৌন্দর্য। চোখ, নাক, ভ্রু সবই নজর কাড়া। এমনকি শিক্ষা, এই পুরুষটা অতি শিক্ষিতও। কিন্তু দিন শেষে ফলাফল কি হলো? এই পুরুষটার মধ্যে সব আছে, রূপ আছে, শিক্ষা আছে, অর্থ আছে, শুধু নেই মনুষ্যত্বটা। আর মিথি তাচ্ছিল্য নিয়ে হাসলো, জবাবে বলল, বইয়ের সাথে ফিজিক্যালি ইনভলভ ছিলেন জেনে যে প্রেমিকাকে হারানোর এতটা ভয়, সেই প্রেমিকাকে হারানোর ভয়টা চিন্তা করে আগেই বইয়ের থেকে দূরত্ব মেনটেন করলে তো এমনটা হতো না আদ্র। নাকি কামনার কাছে ভালোবাসা নত হয়ে যেত রাতের আধারে? আদ্রর মুখ চোখ তখনও দম্ভ, অহংকার। মিথি তাচ্ছিল্য নিয়ে বলা কথাটা যেন ওর গায়েই মাখল না, উল্টো বেশ দাম্ভিকতার সহিত বলল, মহুকে আমি সত্যিই ভালোবাসি, মন থেকে ভালোবাসি। কিন্তু তুই ছিলিস শুধুই আমার শারীরিক চাহিদা, ভালোবাসা না, বুঝলি? আপনার মতো বিকৃত মানসিকতার পুরুষের ভালোবাসা হওয়ার ইচ্ছেও নেই আদ্র। এইটুকু বলেই মিথি ফের ঘরে গেল। সবকিছু বের করে নিয়ে নিজে তৈরি হয়ে যখন বের হলো, তখন ড্রয়িং রুমের সোফায় আদ্রর দাদি বসা। মিথিকে এভাবে ব্যাগপত্র গুছিয়ে আসতে দেখেই ভদ্র মহিলা সর্বপ্রথম ভুরু কুঁচকালেন। পর মুহূর্তে গাল কুঁচকে ভুরু বাঁকিয়ে বললেন, কি রে, যার বাচ্চা পেটে নিয়ে ঘুরতাছোস তার সাথেই পালাইয়া যাইতেছোস নাকি ব্যাগপত্র নিয়ে? যাক, আপদ গেলে আমরাই বাঁচি। মিথি শুনল,
এই কয়েকটা দিন দাদি নামক মানুষটা এক নাগাড়েই বলে যাচ্ছেন সে চরিত্রহীন, তার বাচ্চাটা অন্যের, তাকে বিয়ে করে তার নাতির জীবনটা শেষ হয়েছে। মিথি উত্তর করতে চায়নি, তবু আজ উত্তর করলো। হেসে বলেন, দাদি, এই যে আপনি দিন রাত এতবার করে মারা যাচ্ছেন, আমায় দেখে শ্বাস নিতে পারছেন না, এই জন্যই তো ভাবলাম আপনার বেঁচে থাকার জন্য হলেও আমার পালিয়ে যাওয়া উচিত। কি বলেন? হুম? দাদি মুখ চোখ কুঁচকালেন, তীব্র বিরক্তির নিয়ে সঙ্গে সঙ্গে বলেন, কত বড় বেয়াদব দেখছস, আমার মুখে মুখে ও কথা কইতে আসে। মিথি আবারও হেসে বলে, কথার উত্তর দেওয়াকে তো আমি ভদ্রতাই মনে করি দাদি, আপনি কি অভদ্রতা মনে করেন? দাদি এবার ক্ষেপল যেন, চোখ রাঙিয়ে বলল, এই, তোর ওই প্রেমিকে এইসব সাহস দিচ্ছে না? নয়তো এতদিন তো মুখে বোমা মারলেও আটা বের হয় না, এমন হয়ে পড়ে থাকতি। অথচ তখনও আপনাদের চোখে ভালো হতে পারেনি, আর এখনো ভালো না। আদ্রর মা এলো তখন বাইরে, দুজনকে এইসব কথা নিয়ে কথা কাটাকাটি শোধালো। কি হচ্ছে আম্মা? ওর সাথে এভাবে লাগেন কেন? উনি অসন্তুষ্ট হলেন বোধহয় ছেলের বইয়ের উত্তরে, জবাব দিলেন, লাগবো না? ওরে তোমাদের মতো কইরা মাথায় তুইলা রাখবো আমি? নষ্ট চরিত্রের মেয়ে মানুষ কোথাকার, ঘরে স্বামী রেখে কোন পোলার সাথে কি কি করছে আল্লাহই জানে। মিথি তাকালো, নিজের চরিত্রের দোষ নিতে নিতে ও ক্লান্ত। শোধালো, দাদি, ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সাথে কিছু করলে না হয় নষ্টা চরিত্রের মেয়ে এসে, কিন্তু ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে কিছু করলে সেই পুরুষকে কি বলা হয় দাদি? মহান পুরুষ? দাদি মুখ ভেঙালেন, বললেন, পুরুষ মানুষ? পুরুষ মানুষ? তুই কি পুরুষ মানুষ নাকি? একে চরিত্র খারাপ, আবার মুখে কথা ফুটেছে। আদ্রর মা এবার বিরক্ত হলো, শাশুড়ির দিকে চেয়ে শোধালেন, আম্মা, মুখ থামান, ওর পেছনে কেন আপনার এত কথা বলতে হবে? আশ্চর্য। উনি মুখ থামালেন না, আবারও বললেন, হ, সবাই মিলা মাথায় উঠাইছো দেখাই তো এখন এমন করতাছে, মুখের ওপরে চুনকালি দিয়া চইলা যাইতাছে। সবাই কইবটা কি, চৌধুরী বাড়ির ছেলের বউ আরেক পোলার লগে। থামুন, এক কথা বারবার শুনতে ভালো লাগছে না আম্মা। আর আপনার নাতি যা বলে তাই বিশ্বাস করা বন্ধ করুন, বুঝলেন আম্মা? আপনার নাতিও একদম ধোয়া তুলসী পাতা নয়। এটুকু বলেই আদ্রর মা মিথির দিকে চাইল। ব্যাগপত্র সব ওভাবে দেখে যা বোঝার বুঝে গেলেন বোধ হয়। ছোট শ্বাস ফেলে বলল, মিথি, এই দিকে আয়, তোর সাথে কথা আছে আমার। মিথি চাইল, বোধহয় কি বলবে তা ওর ধারণাতেই আছে, তাই বলল, থেকে যাওয়ার কথাই তো বলবে, তাই না? উনি ক্লান্ত গলায় বলল, আরেকবার ভাবা যায় না মিথি? এই অবস্থায় এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হচ্ছে? আমার তো মনে হয় এটার থেকে উচিত আর কোনো কাজই হবে না ভপি। এমনিতেও আলাদা রুমে থাকছিস মিথি, তুই বলাতে করে দিয়েছি না আলাদা থাকার ব্যবস্থা, তবুও। অথচ আলাদা ঘরে থেকেও লাভ কি? তোমার ছেলের কারণে আমি নিরাপদ অনুভব করছি না তো ভুপি। এর থেকে ভালো আমার গ্রামের বাড়িটাই, শান্তিতে তো থাকতে পারবো বলো। তাহলে চলেই যাবি? অন্তত তোর ফুপা আসুক, কথা বলে তারপরে না হয়। মিথি হেসে শোনালো, ফুপা বুঝবেন আশা করি আমার অবস্থাটা। আচ্ছা যা, ভালো কথা, আমি গিয়ে আবার নিয়ে আসবো, হ্যাঁ? তখন কিন্তু না করবি না। মিথি ছোট শ্বাস ফেলল, বলল, আমি আর ফিরতে চাই না এই বাড়িতে ফুপি। এমনকি তোমার ছেলের সাথে জুড়ে যাওয়া সম্পর্কটাও আমি মুছে ফেলতে চাই ফুপি। তোমার ছেলের নামের অংশটাও আমার নাম থেকে মুছে ফেলতে চাই। আমি ঘৃণা করি তাকে। এতটাই ঘৃণা? হ্যাঁ, এতটাই ঘৃণা। ওনার মতো মানুষদের শুধু ঘৃণা করা যায় ফুপি, শুধু এবং শুধুই ঘৃণা। আদ্রর মা অবাক হলেন না কথাটা শুনে। তার ছেলে যা করেছে তাতে বোধহয় এটাই প্রাপ্য তার। বলল, বাদ দে, একটু বস, একা তো যেতে দিব না তোকে মিথি, আমারও শরীরটা খারাপ। আদ্রকেই বলতাম, কিন্তু তোদের সম্পর্কটা তো ঠিক নেই এখন, তার চেয়ে বরং
তোর ফুপা এসে নিয়ে যাক। মিথি সঙ্গে সঙ্গে না করে বলল, না, প্রয়োজন নেই ফুপি। আমি বাসে উঠিয়ে দিলেই গ্রামে চলে যেতে পারবো। তুমি আমায় বাসে উঠিয়ে দিয়ে আসতে পারবে? আমি তোকে একা ছাড়তে চাই না মিথি, এই অবস্থায়। কেউ গেলে ভালো হতো না? বাস পর্যন্ত উঠিয়ে দিয়ে এলেই হবে। আদ্রর মা চিন্তা করলেন, অতঃপর উসখুস করে বললেন আবারও, তোর ফুপা না হলে আদ্রকে বলে দিয়ে আসতে মিথি। মিথি আবারও নাকচ করে বলল, না ফুপি, দয়া করে আমায় সবকিছুতে এতটাও মূল্যহীন বানাবে না ফুপি। অতঃপর আদ্রর মায় যাওয়ার সিদ্ধান্ত নিল। শরীর সুস্থ না থাকায় অতদূর যেতে না পারলেও মিথিকে বাস অবধি ছেড়ে আসলো। এমনকি বাসে ছাড়ার আগ মুহূর্ত অবধি মিথির দিকে চেয়ে থাকলো চিন্তিত ভঙ্গিতে, ঠিক যেভাবে তাকিয়ে থাকে মায়েরা। মিথি যখন বাস থেকে নামলো তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। শীতকাল হওয়ায় দ্রুতই আধার নামে যেন। মিথি আশপাশে তাকালো। এটা গ্রামের বাজার। এখান থেকেই সিএনজি নিয়ে বাড়ি পৌঁছাতে হবে তাকে। অথচ শারীরিক দুর্বলতায় অথবা এতটা সময় জার্নির জন্য বোধহয় শরীর গুলিয়ে উঠছে তার। বমি বমি ভাব লাগছে। চোখ মুখও ফ্যাকাশে হয়ে উঠেছে ইতিমধ্যেই। মিথি হাতের দুটো ব্যাগ নিয়ে যখন বাজারের এক পাশে দাঁড়ালো তখনই মনে হলো ওর শরীরের ব্যালেন্স হারাবে। চোখ মুখে আধার হয়ে আসতেই ও ব্যাগপত্র ছেড়ে বসে পড়ল। ব্যাগ হাতড়ে পানির বোতলটা নিতেই পাশ থেকে শুনতে পেল, এই মিথি না? মাহমুদ ভাইয়ের বোন না তুমি? শুনছো? এভাবে বসে আছো কেন? মিথি কিছুটা পানি খেয়ে বাকিটা চোখে মুখে দিল। কণ্ঠটা শুনে মাথা তুলে ওপরে চাইল। পাশের বাড়ির আলোক ভাইয়ের বউ। নাম বোধ হয় স্নিগ্ধা। অথচ ওনারা তো শহরে থাকতেন। এখানে? এখানে কেন তবে? তাকালো মিথি। মৃদু স্বরে জবাব দিল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? স্নিগ্ধা হাসলো মিষ্টি করে বলল, গ্রামের আবহাওয়া পেয়ে একদম ভালো আছি। তোমাকে বাসে দেখলাম অনেকটা সময় যাবত। একাই তো এসেছো তাই না? মিথি মাথা নাড়ালো, জবাবে বলল, হ্যাঁ, একাই এসেছি। তোমার বোধহয় অসুস্থ লাগছে মিথি, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। মিথি উত্তর করলো, এই একটু আধটু। স্নিগ্ধা আবারও জানতে চাইল, একা যেতে পারবে বাড়ি? নয়তো আমাদের সাথে চলো, একই সাথে তো বাড়ি আমাদের। একা পারবো ভাবি, ধন্যবাদ। স্নিগ্ধা মানল না, বরং বলল, মোটেও পারবে না, আমাদের সাথেই চলো। মোটেও পারবে না, আমাদের সাথেই চলো। মিথি এবারে আর না করলো না। ওদের সাথে ওনাদের ভাড়া করা একটা সিএনজিতে উঠলো। স্নিগ্ধা, স্নিগ্ধার বোন আর মিথি পেছনে বসলো। সিএনজির সামনে বসলো হিমেল, এই গ্রামেরই ছেলে। ও সম্পর্কে স্নিগ্ধার দেবর। স্নিগ্ধা হিমেলের দিকে চাইল। সিএনজির সামনের দিকে বসতে অসুবিধা হচ্ছে কিনা জানতে জিজ্ঞাসা করলো, হিমেল, বসতে অসুবিধা হচ্ছে তোমার? মিথি এবারে চাইল। হিমেল ভাইকে সে খেয়ালই করেনি এতটা সময়। মিথির এবারে খারাপ লাগলো। সে যে সিটটাই বসেছে এটা বোধহয় হিমেল ভাইয়ের জন্যই বরাদ্দকৃত। সে বসাতেই বোধহয় হিমেলকে সামনে বসতে হলো। মিথি উসখুস করলো। অতঃপর কি বুঝে নেমে গিয়ে বলল, হিমেল ভাইয়ের বোধহয় অসুবিধা হচ্ছে ভাবি, আমি অন্য সিএনজিতেই যেতে পারবো, আপনারা যান। হিমেল ভুরু জোড়া কুঁচকে নিল কেমন করে। মিথির দিকে চেয়ে রাশভারী স্বরে শুধালো, তোমাকে বললাম আমার অসুবিধা হচ্ছে। ভাবি, ওকে বসতে বলো। হিমেল বরাবরই কেমন যেন গম্ভীর। এই গম্ভীর কণ্ঠের ওপর বোধহয় আর কিছু বলা যায় না। অগত্যা স্নিগ্ধার কথাতে আবার উঠতে হলো মিথিকে। তারপর হিমেলদের বাড়ির সামনে স্নিগ্ধা আর ওর বোন নেমে গেল। এরপরে মিথিদের বাড়ি। স্নিগ্ধাদের ব্যাগপত্র সহ ঘরে দিয়ে এসে হিমেল আবারও সামনে বসলো। সিএনজি এবার মিথিদের বাড়ির সামনে থামলো। হিমেল চুপচাপ নামলো। কোনো কথা না বলে ভাড়া মেটালো। অতঃপর আগ বাড়িয়ে মিথির ব্যাগপত্র হাতে নিয়ে পা বাড়াতেই মিথি বলল, হিমেল ভাই, আমি নিচ্ছি আমার ব্যাগপত্র, দিন, আমি নিতে পারবো। হিমেল ঘাড় বাঁকিয়ে তাকালো, গম্ভীর কণ্ঠে জানালো, জানতে চেয়েছি মিথি,
হাঁট তুই। মিথির মুখ চুপসে যায়। হিমেল ভাই ছোট থেকেই এমন কিনা জানে না সে, তবে মিথির ধারণা হিমেল ভাই তাকে পছন্দ করে না। সম্ভবত এ কারণেই আগে থেকেও এমন গম্ভীরভাবে কথা বলতো। মিথি চুপচাপ হাঁটলো। ঘরের সামনে গিয়ে হিমেল চুপচাপই ব্যাগপত্র রেখে আবারও চলে গেল। মিথি বুঝলই না এই হিমেল ভাই এত অদ্ভুত নাকি অন্যরকম। মিথির ছোট শ্বাস ফেলে নিজের ঘরে ঢুকলো। প্রথমেই তার ভাইকে চোখে পড়লো। মিথি ভাবলো তার ভাই এগিয়ে আসবে, কেমন আছে জানতে চাইবে, অথচ তেমন হলো না। প্রথমেই জিজ্ঞাসা করলো, এ কি মিথি, তুই? বলেছিলাম না আমি যাব, তুই কেন নিজে নিজে আসতে গেলি? আশ্চর্য। মিথি হাসলো। ভাই বোধহয় খুশি হলো না সে আসাতে, তবু উপায় যে ছিল না ওর। আরো কোথায় যাবে ও? মিথি বলল, তুমিও যেতে না ভাই? আমি জানতাম। তার ভাই মাহমুদ তার আগে পিছে চাইলো সাথে কেউ এসেছে কিনা, সেই জন্য। যখন দেখলো কেউ নেই জিজ্ঞাসা করলো, একাই এসেছিস? হ্যাঁ, একাই এসেছি। মাহমুদের নজরটা এবার বোধহয় তার হাতের ব্যাগপত্রের দিকে গেল। এত বড় ব্যাগ, মনে হচ্ছে জামা কাপড় সব নিয়ে চলে এসেছে। নিশ্চয় এমনি এমনি নয়। মাহমুদের কপালটা সামান্য কুঁচকে বলল, ব্যাগপত্র সব নিয়ে? ওদিকে সব ঠিকঠাক আছে না মিথি? মিথি হাসে। ভাইয়ের চিন্তাটা বোধহয় ও খুব সহজেই বুঝে গেল। বলল, হ্যাঁ, সব ঠিকঠাকই। তুমি ভয় পাচ্ছ নাকি ভাইয়া, এ বাড়িতে থেকে যাব বলে? ভয় পাওয়ার কি আছে? আমি যদি একেবারে চলে আসি থাকি, তবুও ভয় পাবে না? আহ মিতি, ভালোই মজা করছিস দেখছি। ফুপিরা আসেনি কেন? তোকে একা পাঠালো হঠাৎ? মিথি এবারেও হাসলো। এতটা সময় পরও তার আপন বড় ভাই, একমাত্র বড় ভাই, একটা বারও সে কেমন আছে এটা জিজ্ঞাসা করলো না। অথচ একা কেন এলো, এত ব্যাগপত্র নিয়ে কেন হাজির হলো, এই নিয়ে চিন্তায় পড়ে গেল। উত্তর করলো, ফুবুদের ব্যস্ততা ছিল ভাই। ভাবিরা নেই? আছে, ভেতরে যা। মিথি ভেতরে গেল। ভাবিকে বিছানায় হাত পা মেলে বসে থাকতে দেখে হেসে এগোতে নিবে, ঠিক তখনই মুখ চোখ কুচকালেন তার ভাবি তাহিয়া। ভুরু কুচকে প্রথমে শুধালো, এ কি মিথি, ব্যাগপত্র সব নিয়ে একেবারে একা একা আচমকা বাড়ি হাজির হয়ে গিয়েছ? কি ব্যাপার, একেবারে পাঠিয়ে দিল নাকি তোমায়? মিথি হেসে উত্তর করলো, ভাইয়া না বললেও তুমি যে ঠিক কথাটা ঠিক সময়ে বলে ফেলবে জানতামই ভাবি। তাহিয়ার কপাল আরো কুঁচকালো, সঙ্গে সঙ্গে বলল, ঠিক কথা মানে? সত্যি সত্যি বের করে দিয়েছে নাকি? মিথির ইচ্ছে হলো না ভাবির সাথে আর কথা বাড়াতে। ক্লান্ত লাগছে তার, সত্যি ক্লান্ত লাগছে, গা গুলাচ্ছে। কথা না বাড়িয়ে ও বলল, একটু রেস্ট করি ভাবি, তারপর না হয় তোমার প্রশ্নের সব উত্তর দিব। হুম। মিথির ভাবি খুবই নিরাশ হলো যেন। হনহন করে ঘর থেকে বেরিয়ে স্বামীকে দেখা মাত্রই মুখ চোখ কুঁচকে বলল, দেখো গিয়ে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিয়েছে। আশ্চর্য। মিথিরে যতই না দেখতে পারে, কিন্তু মিথি তো স্বামীর সংসার থেকে বের করে দেওয়ার মতো মেয়ে না। কোন দোষে বের করলো বলো তো? এখন যদি আমার সংসারে উঠে বসে থাকে, কি করব? আজীবন তোমার বোনকে ঘাড়ে বয়ে নিয়ে চলবো নাকি? মিথি আসার ঠিক কিছুটা সময় পর পরই আদ্রর মা কল করেছিল, মিথির কথা জানতে চাইল। মিথি তখন ঘুমিয়ে, এজন্য সরাসরি কথা বললেন না। মিথির ভাবি তাহিয়া অবশ্য বুদ্ধিমতী মহিলা, এই ফাঁকেই বারবার জিজ্ঞাসা করে নিলেন, মিথি আসলো কেন, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা। যদি আদ্রর মা সুন্দরভাবে বোঝালেন যে কোনো সমস্যা হয়নি, মিথিকে উনি কয়েকদিন পরেই নিয়ে আসবেন, এতে বোধহয় তার ভাবি কিছুটা নিশ্চিন্ত হলেন। অথচ সে নিশ্চিন্ত থাকার মাঝেও অস্থিরতা ঢেলে দিল আদ্র। কিছুটা সময় আগেই কল করে সে জানিয়েছে যে মিথিকে ও বউ হিসেবে মানে না। আর দোষ কি? মিথি অন্যের সন্তানের মা হতে চলেছে, এটা দোষ। এরপরই শুরু হলো তাহিয়ার খচখচানো।
মিথির ঘুম ভাঙার অপেক্ষা আর সে করতে পারল না, বরং রুমে গিয়ে মিথির ঘুম ভাঙার অপেক্ষা না করেই গায়ের ঝাঁকড়া দিয়ে বলে উঠল, মিথি, এই মিথি, মিথি, তুমি নাকি কার সাথে কি করেছো? কার সাথে কি করেছো? কার সন্তান তোমার পেটে? এই জন্যই তো এই জন্যই তো আমি বলি যে এই মেয়ে একা একা কেন এসে পড়বে। ঠিকই সন্দেহ করেছিলাম, ঠিকই সন্দেহ করেছিলাম যে ওই দিকে ঠিক কি না কি করে চলে এসেছে। মিথির তখনও ভালোভাবে ঘুম ভাঙল না। ঘুম ঘুম চোখে ও কথাগুলো ঠিক না বুঝলেও ভাবির মুখভঙ্গি ঠিকই নজর কাড়ল ওর। মুখ চোখ স্পষ্ট আফসোস, ভয়। মিথি ভুরু কুঁচকে বোঝার চেষ্টা চালালো, অথচ বুঝে ওঠার আগেই তাহিয়া আবারও চেপে ধরে জিজ্ঞাসা করলো, কার সাথে কি করেছো বলে ফেলো মিথি, ভালোই ভালোই বলে ফেলো। আগে তো তোমায় এমন মনে হয়নি মিথি, দিব্যি ভালো চরিত্রের মেয়ে মনে হয়েছিল। বিয়ের পর কি হলো হঠাৎ যে অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছো? নাকি ওই পুরুষটাই মহিব? মিথির চোখের ঘুম গেলেও চোখ জোড়া ঘুমো ঘুমো। বোধহয় আজ কয়েকদিন পর তার এই সুন্দর ঘুমটা হলো, অথচ তাও পরিপূর্ণ হলো না। মিথি ছোট শ্বাস টানে। ভাবির শেষ কথাটা শুনে প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, ভাবি। তাহিয়াও মুহূর্তেই উত্তর করলো, ভাবি বলবা না একদম। মহিবের তো তুমি পছন্দ করতা, করতা না? মহিবী তো শহরে থাকে, শহরেই কোনো একটা ভার্সিটিতে পড়ে। কোনোভাবে ওর সাথে তোমার সম্পর্ক হয়ে যায়নি তো মিথি? বিয়ের পরও আবেগ অনুভূতিগুলো জল জল করে ওঠেনি তো তোমার মনে? ছি ছি ছি, আমার ভাবতেও তো লজ্জা হচ্ছে মিথি। মিথি একটা সময় সত্যি মহিবের প্রতি দুর্বল ছিল। সত্যি কিশোরী অনুভূতির সাথে পেরে না ওঠে ও মহিবের পিছু পিছু ঘুরতো, পাগলামো করত, চিঠি দিত। তার মানে এই নয় যে মিথির জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে সেই অনুভূতির সাথে। মিথি তো যেদিন থেকে সিদ্ধান্ত স্থির করেছিল যে সে আদ্রকে বিয়ে করে নিবে, সেদিন থেকেই মহিবকে ভোলার শপথ করেছিল। প্রথম দিকটায় ওর কিছুটা অনুভূতি কাজ করলেও ধীরে ধীরে বিয়ের পর যখন কঠিন বাস্তবতার সম্মুখীন হলো, তখন ওর মহিবের কথাই মনে পড়ল না। মিথি এতটা জ্ঞান বুদ্ধিহীন নয় যে ও বিয়ের পরও অন্য একটা পুরুষের সাথে সম্পর্কে জড়াবে, হোক সে এক সময়কার আবেগ কিংবা অনুভূতি। মিথি সত্যি পরকীয়ায় জড়ানোর মতো মন মানসিকতা নিয়ে বড় হয়নি। তাহলে ভাবি কেন ভাবলো এমনটা? মিথি সোজা হয়ে বসলো, গায়ের কাঁথাটা এক পাশে নিয়ে ভাঁজ করতে করতে বলল, যে সম্পর্কটা আমার বিয়ের আগে এত এফোর্ট দেওয়া সত্ত্বেও হলো না, সেই সম্পর্কটা আমার বিয়ের পর হয়ে গেল। আমি এতটাই নির্বোধ যে বিয়ের পরও পরকীয়ার মতো নিচু একটা সম্পর্কে জড়িয়ে বাচ্চা নিয়ে নিব। আমি যেখানে আদ্রদের বাসা ছেড়ে দুই এক পা অবধি বাইরে যেতাম না কখনো, সেখানে মহিব ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লাম আমি আরামে। শুধু সম্পর্কে জড়ানো হলে তো মানা যেত, আমি কিনা মহিব ভাইয়ের বাচ্চার মা হয়ে গেলাম অবৈধ সম্পর্ক করে। রিয়েলি তোমার সত্যি মনে হচ্ছে কাহিনীটা ভাবি? মিতির ভাবি তাহিয়া শুনলো এসব, অথচ থেমে গেলেন না। পর মুহূর্তেই আবারও বলে উঠলেন, তাহলে তাহলে কাকে দেখে তোমার এমন মতিভ্রম হলো শুনি? কার জন্য নিজের ন্যায় নীতি ভুলে বসেছো এভাবে? একটা অবৈধ সন্তান এভাবে পেটে বয়ে নেওয়ার কারণটা কি মিথি? অবৈধ? ওর সন্তান অবৈধ? ওর সন্তান অবৈধ নয় মিথি জানে, ও বৈধ ও পবিত্র। ওর গায়ে কোনো কলঙ্ক নেই, তবু কেন বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? মিথি চোখ জোড়া টান টান করে নেয়, ভাবির দিকে চেয়ে স্পষ্ট ভঙ্গিতে বলে উঠল, ভাবি, ওকে অবৈধ বলার অধিকার আমি তোমায় দেইনি। বুঝে শুনে কথা বলো ভাবি, যা মুখে আসছে তাই বলে ফেলো না, মানবো না আমি। তাহিয়া মুখ ভেঙালো, বলল, অবৈধকে অবৈধ বলবো না তো কি বলবো? বৈধ বলবো আমি? মিথির মুখ চোখ কঠিন হয়ে আসে কেমন। তার চরিত্র নিয়েই প্রশ্ন উঠেছে, উঠুক।
মিথি তো মেনে নিয়েছে, কিন্তু তার সন্তানকে অবৈধ বলার সাহস পায় কি করে? বলল, ও বৈধ না অবৈধ এটা জাস্টিফাই করার তুমি কেউ না ভাবি। আবারও বলছি, ও অবৈধ না। আমি কেউ না? উঠে তো বসেছো আমারই ঘাড়ে, আবার আমায় বলছো আমি কেউ না? শোনো মিথি, তোমার নিজেরই স্বামী এই বাচ্চাটাকে অস্বীকার করেছেন। আমাকে নিজেই বলেছে যে তোমার পেটের সন্তান তার নয়, অন্য কারো। এর দ্বারা কি বোঝায়? অবৈধ নয় এই সন্তান। ওকে আমি অবৈধ বলবো না তো বৈধ বলবো? হ্যাঁ। মিথি এবারে ঠোঁট বাঁকালো। আদ্রই বলেছে এইসব তাহলে? আদ্র বা কতটা নিচে নামবে? কতটা? আদ্র আসলে কি চায়? মিথি যাতে কোনোভাবে শান্তি না পাক তাই চাই। অথচ মিথি কিন্তু আদ্রকে সুখে থাকার পথ করে দিয়ে এলো, মহুকে নিয়ে থাকার ব্যবস্থা করে দিয়ে এলো। তবুও পোষাচ্ছে না। মিথির ছোট্ট শ্বাস ফেলে জানালো, উনি আমার বাচ্চাকে অস্বীকার করার কেউ নন। আমি নিজেই ওনাকে আমার বাচ্চার বাবা হিসাবে অস্বীকার করেছি। এই বাচ্চাটা ওনার নন, শুধুই আমার। তাহিয়া বিরক্ত হলো, কপাল কুঁচকালো, চোখে মুখে বিরক্তির তীব্র ছাপ। বলল, কথা ঘোরাবে না মিথি। সংসারটা যে টিকবে না তা তো বোঝাই যাচ্ছে। কি করবে সারা জীবন? আমি বা তোমার দায়িত্ব আজীবন বয়ে বেড়াতে পারবো না মিথি। ননদ ঘরে নিয়ে সংসার করতে পারবো না আমি। সময় আছে, ওই অবৈধ বাচ্চাটাকে ফেলে দিয়ে ওদের কাছে ভুলটা স্বীকার করে ক্ষমা চেয়ে নাও। দেখো, সংসারে তুললেও তুলতে পারে। মিথি তাচ্ছিল্য নিয়ে হাসল। কতটা স্পষ্ট রূপ তার ভাবির। বলল, তোমার কেন মনে হচ্ছে আমি ওই সংসারে যেতে মরিয়া হয়ে আছি ভাবি? তো কি করবে? বাপের বাড়িতে পড়ে থাকবে নাকি আজীবন? কেন, বাপের বাড়িতে থাকার কি মেয়েদের অধিকার নেই ভাবি? আমার জানা মতে তো আমার অধিকার আছে। এছাড়াও সেলাই পারি তো, আপাতত ওটাই চালিয়ে নিব। দেখি, এটা করতে করতে আরো কিছু হয়তো পেয়ে যাব। বিয়ের আগেও তো সেলাই করে যা টাকা পেতাম তা তুমি নিয়ে নিতে। মিথি সেলাই পারে, সেলাইটা অবশ্য তার মায়ের থেকেই শেখা। তার সেলাই মেশিনটা এখনো জানালার কাছে পড়ে আছে অবহেলায়। অথচ একটা সময় বিয়ের আগে মিথি এতে সেলাই করত মোটামুটি, আর যা আয় হতো তার সবটাই যেত তাহিয়ার হাতে। ভাইয়ের সংসারে খাচ্ছে বলে কথা। তাহিয়া মুখ ভেঙালো, বলল, সেলাই করে কত টাকাই বা আসবে? পড়ে তো থাকবে সেই আমার সংসারেই, টানতে হবে সেই আমাকেই। আমি বা তোমার এত বহন করতে পারবো না মিথি। এখনো সময় আছে। আদ্রর হাতে পায়ে ধরে হলেও সংসারে ফিরে যাও। দরকার হলে আমি আর তোমার ভাইয়াও সুপারিশ করব, তবুও সংসারে ফিরে যাও। মিথির পছন্দ হলো না কথাগুলো। বিছানা ছেড়ে উঠতে উঠতেই বলল, বহন করতে হবে না আমায়। আমার খরচ আমি যেভাবে পারি ওভাবেই চালাবো ভাবি। তবুও ওখানে আর কখনোই ফিরবো না আমি। তাহিয়া আবারও বলল, দেখো মিথি, ফটর ফটর করো না। আমি তোমার ফটর ফটর সহ্য করব না। ওখানে না ফিরলে বরং মহিবের কাছেই চলে যাও। আমি আজই ওর নাম্বার নিয়ে কল করে জিজ্ঞাসা করব এই অঘটনটা কেন ঘটিয়েছে। তাহিয়া কথাটা বলল ঠিক, তবে সত্যি সত্যি যে করবে তা ভাবেনি। সত্যি মিথিকে অবাক করে দিয়ে তাহিয়া মহিবের নাম্বারটা কালেক্ট করলো। সকাল সকাল মহিবকে কল করেই বসলো। বলল, এই মহিব, মিথির সাথে তোমার কি সম্পর্ক? ওর পেটের বাচ্চাটা তোমার? হ্যাঁ, তুমি ওই অবৈধ বাচ্চার বাপ? মিথি তখনও নিজের ঘরে। বাইরে থেকে ভাবির কণ্ঠে এহেন কথাগুলো শুনে ওর ইচ্ছে হলো মরে যেতে। স্রেফ মরে যেতে ইচ্ছে হলো। ছি, শেষ পর্যন্ত মহিব ভাইকেও এইসব জানানো হচ্ছে, এসবে টেনে আনা হচ্ছে। অতঃপর মিহি দ্রুতই নিজের ঘর ছেড়ে বাইরে এলো। মিথি একটা সময় মহিবের প্রতি দুর্বল ছিল, এটা যেমন ঠিক তেমনি এই মুহূর্তে দাঁড়িয়ে মহিবের প্রতি তার পাগলামো গুলো ভাবলে মিথির লজ্জা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ও কেবলই এবং কেবলই নিজেকেই ভালোবাসে। এই মুহূর্তে দাঁড়িয়ে মিথি বুঝতে পারে জীবনের নানাবিধ সমস্যার কাছে এইসব আবেগ কিছুই না।
একটা সময় মানুষ এমন আবেগটাকেই আঁকড়ে ধরে রাত দিন 24 ঘন্টা ব্যয় করে, কারণ ওই যে জীবনে এতটা সমস্যার সম্মুখীন তখনও হয়নি সে, হলে হয়তোবা এইসব পাগলামো কখনোই করতো না। মিথি তপ্ত শ্বাস ফেলে। এই যে ভাবি এখন মুহিবকে এই কথাগুলো বলল, এতে মিথির ইচ্ছে হচ্ছে লজ্জায় অপমানে মাটির নিচে চলে যেতে। এভাবে অন্য এক পুরুষের কাছে কথাটা জিজ্ঞাসা না করলেই কি হতো না? মহিবও বোধহয় আশা করেনি তাকে এমন একটা কথা শুনতে হবে সকাল সকাল। কিছুটা সময় চুপ করে থাকলো, বোধহয় বুঝলো, বোঝার চেষ্টা করলো আসলে বলছেটা কি। এপাশ থেকে মিথির ভাবি আবারও বলো, চুপ করে আছো কেন? সত্যিটা বলো, মিথির সাথে তোমার কি চলছে, হ্যাঁ? মিথি এ পর্যায়ে কপাল কুঁচকে বলে ফেলল, কি সব যা তা বলছো ভাবি? ছি, মহিব ভাই কি ভাবছে? আশ্চর্য। তুমি ফোনটা রাখো ভাবি, আমি তোমায় বলছি ফোনটা রাখো। মিথির ভাবি ফোনটা রাখলো না, উল্টো মিথিকেই বিরক্ত হয়ে চুপ থাকতে বলল। ওপাশ থেকে মহিব এবারে শোধালো, আপনি কে? কে বলছেন? মিথির ভাবি বলছি। বলো এবার, মিথির সাথে কি সম্পর্ক? মহিব বোধহয় এই প্রশ্নও বোঝে না, বলল, মিথির সাথে আমার কি সম্পর্ক মানে? সম্পর্ক নেই বলছো? তাহলে ওর বাচ্চার বাবা তুমি নও বলছো? মহিব মুহূর্তেই বলে উঠল, কি সব যাতা বলছেন? ওর সাথে আমার কথাই হয়নি বহুদিন, আমি তো গ্রামেও যাইনি অনেকদিন। তাহলে সম্পর্ক কি করে হবে? বাচ্চার বাবা তো দূর। মিথির ভাবি তাহিয়া তবুও নিশ্চিত হতে পারলেন না, যেন সন্দেহ নিয়েই শোধালেন, তুমি মিথ্যে বলছো না তো? মিথি শুধুমাত্র তোমার প্রতি দুর্বল ছিল বিয়ের আগে, তোমার জন্যই পাগলামি করত। ও যদি অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়ায়, তাহলে তোমার সাথেই সম্পর্কে জড়ানোর সম্ভাবনায় 99%। মহিবের গলায় এবার কিছুটা বিরক্তি প্রকাশ পেল যেন। সকাল সকাল এইসব কথাবার্তা ওর ঝামেলাই মনে হচ্ছে, বিস্তর ঝামেলা। মিথি কি বলেছে ওর বাচ্চার বাবা মহিব? নয়তো এই কথাটা কেন উঠল? যদি বলেও থাকে, কেন বলবে? এটা কোনো কেমন ফাজলামো? মিথি কি এখনো ছোট? সংসারে আছে, তবুও এই হেয়ালিপনা কি কারণে? মহিবের এই যে মিথির প্রতি একটা অনুভূতি তৈরি হয়েছে, এটা যেতটুকু ঠিক তেমনি ঠিক এতটুকু যে ও ওর সম্মানকে ভালোবাসে খুব। গ্রামে ওর যে মূল্য, এটাকেও সে ভালোবাসে। মিথির সন্তান ওর নিজের, এটা সগর্বে বলে বা বলার মতো সাহসিকতাও কখনো দেখাবে না, এমনকি খুব প্রয়োজনীয় মনে হলেও না। মহিব কিছুটা বিরক্তি গলা ঝেড়েই বলল, এই কারণেই ওর বাচ্চার বাবা আমি হব কেন? ওর বিয়ে হয়েছে বললেন, ওর বাচ্চার বাবা ওর হাজবেন্ড হবে, এটাই তো স্বাভাবিক। আমি কেন হব? এটুকু বলেই ফের আবারও ভুরু ঝুঁকিয়ে মহিব জিজ্ঞাসা করলো, এক সেকেন্ড, ওর বাচ্চার বাবা ওর হাজবেন্ড নয়, অন্য কেউ? মিথির ভাবি উত্তর করলেন না। এবারে উনি নিজেই বিরক্ত হলেন যেন, ফোনটা রেখে দিলেন মহিবের মুখের ওপরেই। মিথির দিকে চেয়ে ভুরু বাঁকিয়ে শুধালেন, মহিব না হলে আর কোন ছেলের জন্য তো তোমার এই অবনতি হওয়ার কথা নয় মিথি? সত্যি বলো, সত্যি সত্যি কি এই বাচ্চা আদ্রর নয়? তুমি তো ইতিমধ্যে বিশ্বাস করে নিয়েছ কিছু একটা, তাই না? মিথির ভাবি তাহিয়ার মুখে আফসোস যেন, বললেন, যদি উত্তরটা মহিব হতো তবুও বিশ্বাস করতাম, কিন্তু এখন বিশ্বাস হচ্ছে না। এতটাও খারাপ ভাবিনি তো তোমায়। তো এতটা খারাপ কাজ কি করে করলে মিথি? মিথি উত্তর করে না এবারে। বিশ্বাস হচ্ছে না, অথচ সে একই কথাই জিজ্ঞাসা করছে। ও কিছুটা সময় স্থির থেকে এই বিষয়টা এড়িয়ে গিয়ে বলল, মহিব ভাইকে আবার কল করে বলো ভাবি, তাকে এমন অসম্মানজনক কথা শোনার জন্য ক্ষমা চাইতে হবে তোমার। আর কি না কি ভাবছেন উনি কে জানে। মিথির ভাবি কপাল কুঁচকে নিলেন, বললেন, এতে তো ক্ষমা চাওয়ার কিছু নাই। অসম্মানজনক কি জানতে চাইছি? কিচ্ছু তো বললাম না।
এতটুকু বলেই মিথির সামনে দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল ওর ভাবি। মিথি ছোট শ্বাস ফেলে। ওর কাছে আগে বাটন ফোন ছিল, যা দিয়ে যোগাযোগ করা যেত অন্তত, অথচ এখন নেই। বিয়ের পর ফোনটা দেয়নি ওনারা। ও বাড়ি গিয়েও কল করার জন্য তাকে ফুপির ওপরেই নির্ভর করতে হতো। মিথির ইচ্ছে হলো মুহিবের সাথে এই বিষয়ে কথা বলে আসলেই সরি বলা প্রয়োজন, অথচ পারল না। মন খচখচ করলো কেবলই এই ভেবে যে মুহিব ভাই এই বিষয়ে কি না কি ভেবে ফেলবেন তাকে নিয়ে। দুপুরের আগে আগে মিথি গোসল সেরে কাপড় নিয়ে পুকুর পাড়ে গেল। নিজের জামা কাপড়ের সাথে ভাবির কাপড় ও ভাইয়ের মেয়ের কাপড়ও রাখা ছিল বালতিতে। বোধহয় ও বালতিতে কাপড়টা রেখে দেখেই তার উপরে নিজেদের কাপড়গুলো রেখেছে ওর ভাবি। এমনটা বিয়ের আগেও হয়েছে। মিথি সেই সব মনে করে পুকুর পাড়ে গিয়ে সব কাপড়ই ধুয়ে নিল। অতঃপর ধোয়া শেষে পুকুর পাড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে দেখা গেল হিমেল ভাইকে। হাতে ধরে আছে 5 বছর বয়সী সিমরানের। সিমরান স্নিগ্ধার মেয়ে, অর্থাৎ হিমেল ভাইয়ের মেয়ে। দেখতে মিষ্টি। হাত ধরে যখন পুকুর পাড়েই আসলো, ঠিক তখনই সিমরান মিথিকে দেখে বলল, মিথি ফুপি, তুমি সাঁতার পারো? মিথির সাথে সিমরানের সাক্ষাৎটা এবং ভাবটা বিয়ের আগে থেকেই, বলা চলে সিমরানের ছোট কাল থেকেই। ছুটির সময়ে যখনই হিমেলদের পরিবার বাড়িতে আসতো, তখনই সিমরানের সাথে মোটামুটি ভালো সময় কাটতো ওর। কোলে করে বাড়ি ঘোরানো হতে শুরু করে পুকুর পাড়ে এসে বসে থাকা সব। মিথির যদিও এই মুহূর্তে কথা বলার ইচ্ছে কিংবা আকাঙ্ক্ষা কিছুই নেই, তবুও ও হাসলো। শরীর ক্লান্ত, যত তাড়াতাড়ি কাজ করে বিছানায় গা এলিয়ে দেয়, একটা ঘুম দিতে পারলেই যেন শান্তি। তবুও সিমরানের দিকে চেয়ে বলল, হ্যাঁ একদম পারি। সিমরান উচ্ছ্বাস নিয়ে বলল, এবার হিমেলের দিকে চেয়ে, চাচ্চু ও পারে, চাচ্চু সাঁতার কাটবে, আমি তা দেখবো ফুপি। মিথি সিমরানের উচ্ছ্বাস দেখে বলল, তাই নাকি? খুব ভালো তো, আসি তাহলে এখন ফুপি। সিমরান নাকচ করলো। সিঁড়িতে বসে মিথিকেও বলল, চাচ্চু পুকুরে নামলে আমি তো একা, তুমিও বসবে সিঁড়িতে আমার সাথে, দুজনে একসাথে দেখি। মিথি বুঝে উঠল না বসা উচিত কিনা। হিমেল ভাই সাঁতার কাটবে, এটা সে বসে কি দেখবে? তাছাড়া হিমেল ভাই নিজেও বা এটা পছন্দ করবেন কিনা। মিথি হিমেলের দিকে চাইল, চোখ মুখ গম্ভীর। বোঝে না, জিজ্ঞাসা করলো, বসবো হিমেল ভাই? হিমেল উত্তর করলো, আমার সিঁড়ি যে আমার থেকে অনুমতি নিতে হবে। মিথি উত্তর করলো না, চুপচাপ হাতের বালতিটা এক পাশে রেখে সিমরানের পাশে বসলো। হিমেল তখন এক সিঁড়ি নেমে দাঁড়িয়েছে। ট্রাউজারের পকেট থেকে মোবাইল এবং মানি ব্যাগটা বের করে মিথির দিকে এগিয়ে ধরে বলল, হিমেল, ফোনটা আর মানি ব্যাগটা রাখ মিথি, ও হয়তো ফেলে দিতে পারে। মিথি এগিয়ে নিল। ফোন দেখে ইচ্ছে হলো হিমেল ভাইকে একবার বলতে, যেন মুহিব ভাইয়ের নাম্বারে একবার কল করতে দেয়। সকালে ভাবির ব্যবহারটার জন্য একবার নমনীয়ভাবে বুঝিয়ে বলতে না হয়। অথচ হিমেলের মুখভঙ্গি দেখে ওভাবে বলে ফেলতে পারলো না। মিনিট দুয়েক পরে হিমেল যখন পুকুরের পানিতে পা রাখলো, ঠিক তখনই বলল, হিমেল ভাই, হুম, আপনার ফোনটা একটু কথা বলতে দিবেন? মুহিব ভাইয়ের নাম্বার আছে না আপনার কাছে? আমার একটু কথা বলা দরকার ছিল। মিথি নিশ্চিত ছিল যে মুহিব ভাইয়ের নাম্বার অবশ্যই থাকবে হিমেলের কাছে, কারণ মুহিব ভাই হিমেল ভাই এর চাচাতো ভাই। অথচ তার আশায় পানি ঢেলে হিমেল জানালো, না নেই। আপনার চাচাতো ভাই, তবুও নেই? না। মিথির মুখটা কালো হলো, শোধালো, আপনি মুহিব ভাইকে অপছন্দ করেন তাই না হিমেল ভাই? মুহিব ভাইয়ের সাথে আপনার শত্রুতা ছিল কি কোনো কারণে? হিমেল চাইলেও উত্তর করলো, ছিল। কি নিয়ে? তোকে বলতে ইচ্ছুক নই। মিথি আবারও কেন জানি না কৌতূহলী হয়ে বলে ফেলল, সিক্রেট কিছু নিয়ে।